বহুল প্রতীক্ষার পরে তাপসী পান্নু অভিনীত আসি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই এক মহিলাকে মারাত্মক জখম অবস্থায় রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখা যায়। মহিলার এমন মারাত্মক অবস্থা দেখে অনুমান করা যায় মহিলাটাকে গ্যাং রেপ করে ফেলে রাখা হয়েছে। এমন সময় একটা লোক সেই রাস্তা দিয়ে যায়। হঠাৎ মহিলাটিকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে। এরপর সে দ্রুত উঠিয়ে কয়েকজনের সাহায্যে হসপিটালে নিয়ে যায়। তার পরপরই কাহিনীটা শিফট করে একটা হাসিখুশি পরিবারকে দেখানো হয়। তাদের একটা ছেলে আছে, ওর নাম ধ্রুব। ভিনা এবং পরিমা দুজনেই চাকরিজীবী, তাই দুজনেই তাদের কাজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে। এই তাড়াহুড়োর মধ্যেও তারা দুজন দুজনকে সময় দেয়। তাদের ছেলেও আবার যাবে স্কুলে, কিন্তু ওয়াশরুম থেকে বের হতে অনেকটাই দেরি করে ফেলে। তারপর গোসল শেষ করে বের হয়ে চলে আসে ধ্রুব। প্যান্টের চেনটা লাগাতে গিয়ে আটকে যায় সেটা। তারপর মা ওকে হেল্প করে এবং সেটা তুলে দেয়, কিন্তু সেখানে ধ্রুবের ব্যথা থেকেই যায়। তাই সে স্কুলে যাওয়ার সময় পা বাঁকা করে হাঁটতে থাকে। এটা দেখে আবার বাবা মা দুজনেই মজা নেয়। ওরা যখন যেতে থাকে তখন কার্তিকের সাথে দেখা হয়। কার্তিক এবং ভিনা একসাথেই কাজ করে। তারপর ওরা দুজনেই চলে যায় কাজে, আর ধ্রুব চলে আসে তার স্কুলে। পারিমা আসলে একজন স্কুল টিচার। তার পরপরই কাহিনীটা শিফট করে রাভি নামের এক লয়ারকে দেখানো হয়। সে তার কর্মস্থলে যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় ভিনা এবং কার্তিক জব করতো একটা সুপার শপে। সেখানে এসে সারাদিন কাজকর্ম শেষ করে কার্তিক যখন বের হয় তখন রাস্তায় দেখা হয়ে যায় রাভির সাথে। কার্তিককে দেখে কেন জানি চমকে ওঠে রাভি। এক পর্যায়ে গাড়ি থামিয়ে রাভি কার্তিকের কাছে এসে বলে, দাদা এতদিন আপনি কোথায় ছিলেন? তারপর ওর সাথে কথা বলার জন্য বাসায় নিয়ে আসে রাভি। এরপর জিজ্ঞেস করে আপনার ওয়াইফের হাতে সময় ছিল 3 দিন, কিন্তু সে আপনার জন্য 7 দিন অপেক্ষা করেছিল, তবে আপনি আসেননি। এই 6 মাস আপনি কোথায় ছিলেন? কার্তিক জানায় ব্যাপারটা তা সহজ নয়, কাজের চাপে আমি ফেসে গিয়েছিলাম। রাভি তখন অনেক ইমোশনাল হয়ে জিজ্ঞেস করে, এই 6 মাস আপনি কি কি কাজ করেছেন? কার্তিক জানায় সেলসের কাজ করেছি, ফ্লোরের কাজ করেছি, আর অনেক কিছু। রাভি এগুলো শুনে বলে আপনার ওয়াইফ এখনও আপনার অপেক্ষা করে। এটা বলেই কার্তিকের হাতে কার্তিকের ওয়াইফের ফোনটা ধরিয়ে দেয়। অন্যদিকে ভিনায় তার কাজ শেষ করে চলে আসে পারিমার স্কুলে। এসে দেখে পারিমা অন্যান্য টিচারদের সাথে নাচানাচি করছে। এটা আবার ভিনায় ভালোই উপভোগ করছিল। পারিমা ভিনায়কে দেখে ওর কাছে চলে আসে। তখন ভিনায় ওকে বলে সবার সাথে তুমি এনজয় করো, পরে এসো, আমি চললাম। তখন ভিনায়কে বিদায় দিয়ে আবার এসে পার্টি এনজয় করতে থাকে পারিমা। ভিনায় ধ্রুবকে নিয়ে বাসায় ফেরে। স্কুলের পার্টিটা শেষ হতে হতে রাত হয়ে যায়। তখন পারিমা বাসার উদ্দেশ্যে রওনা করে। সেই সময় দেখা যায় পারিমাকে একটা গাড়ি ফলো করছিল। ওকে যে একটা গাড়ি ফলো করছে এটা সে যখন খেয়াল করে তখন সে দ্রুত হাঁটতে থাকে। কিন্তু অনেকক্ষণ এরকম চলতে চলতে একসময় পারিমার সামনে এসে গাড়িটা থামে একটা শুনশান রাস্তার সামনে গিয়ে। গাড়ি থেকে অনেকজন নামে। তারপর ধরে ফেলে পারিমাকে এবং টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে ওঠায়। এরপর গাড়ির মধ্যেই পারিমাকে রক্তাক্ত করে সবাই মিলে খারাপ কাজ করতে থাকে। শুধুমাত্র এই খারাপ কাজটাই তারা করছিল না, তারা এটাও প্রতিযোগিতা করছিল যে কতজন বেশি পুশ আপ দিতে পারে ওর ওপর। এই ব্যাপারগুলো আবার একজন ভিডিও করছিল। যে ভিডিওগুলো করছিল তাকে একটু চিন্তিতই দেখা যাচ্ছিল, কারণ গাড়িটা তার বাবার। আবার সে অনেকবারই সবাইকে থামতে বলেছিল, কিন্তু ওরা পশুর চেয়েও হিংস্র হয়ে বারবার পারিমার ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে অনেক রাত হয়ে যায়, তারপরে পারিমা বাসায় আসে না। এতে অনেকটাই টেনশনে পড়ে যায় ভিনায়। ধ্রুব আবার তাই বাবার ফোনটা নিয়ে মাকে কল লাগায়। ফোনটা বাজতেছিল, কিন্তু পারিমা তোর ফোন রিসিভ করার অবস্থায় ছিল না। কিভাবেই বা সে ফোনটা রিসিভ করত? একের পর এক পালাক্রমে তার উপরে নির্যাতন চালাচ্ছিল ওই নরপিশাচেরা। ওইদিকে অনেক রাত হয়ে যায়, তারপরেও পারিমা বাসায় ফেরে না। এর জন্য ভিনায় চলে আসে পুলিশ স্টেশনে। সারা রাত ধরে চলে ওই নরপিশাচদের এই খারাপ কাজ। তারপর ভোরের দিকে তারা চলে আসে একটা রেল স্টেশনের সামনে, আর পারিমার বডিটা সেখানে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চলে আসে একটা গ্যারেজে। গাড়িটা গ্যারেজে রাখার পরে তারা 4 জন তাদের ড্রেসটাও বদলে ফেলে। যে গাড়িটা ড্রাইভ করছিল সে আবার 4 জনের ফোন নিয়ে নেয়। তারপর একটা জায়গায় এসে জামা কাপড় সবগুলো ফুরিয়ে ফেলে, ফোনগুলো ভেঙে চুরে নষ্ট করে ফেলে। অন্যদিকে গ্যারেজে গাড়িও একজন ধুতে থাকে। সকালবেলার যে দৃশ্যটা হয় সেটা তো সিনেমার প্রথমেই দেখানো হয়েছিল। রেল লাইনের পাশে একটা মেয়ের লাশ পড়েছিল। পারিমাকে যখন ওই লোকটা হাসপাতালে নিয়ে আসে তখন দেখা যায় সে বেঁচেই আছে। কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়ে যায় ভিনায়। এই জন্য ধ্রুবকে নিয়েই তাড়াহুড়ো করে চলে আসে হাসপাতালে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসে কার্তিকও।
এসে ভিনায়কে সে অনেক করে সমবেদনা জানায়, সেই সাথে জিজ্ঞেস করে ধ্রুবকে কেন নিয়ে এসেছো। ভিনায় জানায় বাসায় থাকলে তো সবাই এই খবর জেনেই যাবে। ভিনায়ের পরপরই গিয়ে ধন্যবাদ দেয় যে এই হাসপাতালে ওকে নিয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসে পুলিশ। তখন ভিনায় পুলিশদেরকে নিয়ে চলে আসে পারিমার বেডের কাছে। ধ্রুব তার বাবার সাথে যেতে চাইলে ওকে বাইরেই থাকতে বলে। পারিমার যখন জ্ঞান ফিরে তখন সে বারবারই মনে করতে থাকে তার সাথে যা যা হয়েছিল সেসব। এগুলোতে সে একদমই ট্রমাটাইজড হয়ে গিয়েছিল, এমনকি সে পুলিশদেরকেও ভালোভাবে স্টেটমেন্ট দিতে পারছিল না। পুলিশ এবার চলে আসে পারিমাকে যে জায়গায় পাওয়া গিয়েছিল সেখানে এসে আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করে গাড়ির নাম্বার। অন্যদিকে ভিনায়কে বাড়ি থেকে ফোন দেয় তার বাবা মা। ফোন করে মান সম্মানের ব্যাপার নিয়ে প্রশ্ন তুললে ভিনায় তার বাবাকে বলে, তুমি তোমার আত্মসম্মান নিয়ে থাকো। এইটা বলেই অনেক রাগান্বিত হয়ে ফোনটা কেটে দেয়। তারপর ধ্রুবকে বলে, আজকে থেকে তোমাকে আন্টির সাথে থাকতে হবে। ধ্রুব বলে, হসপিটালে কি থাকার মতো বেড নেই? ভিনায় যেন ছেলের মুখে এই কথাটা শুনে একদম চুপ হয়ে যায়। এর মধ্যেই গাড়ির খোঁজ করতে করতে পুলিশ একটা জায়গাতে আসে। একজন জানায় গাড়িটা 4 বন্ধু মিলে সবসময় চালায়, আর তারা সব সময় নেশা করে। দেখিয়ে দেয় গাড়িটা কোথায় পাওয়া যাবে। গাড়ির কাছে এসে দেখা যায় গাড়ি একদম ধুয়ে মুছে ডাম্প করে রাখা হয়েছে, তাও ফরেন্সিক পাঠায় যদি কিছু পাওয়া যায়। এর পরপরই ওই 4 জন অভিযুক্তকে ধরে কোর্টে নিয়ে আসা হয়। ওই 4 জন আবার বলতে থাকে ওদেরকে নাকি ফাঁসানো হয়েছে। কোর্ট থেকে তাদেরকে জিজ্ঞেস করা হয় পুলিশ কি তাদেরকে জোর করে ধরে এনেছে কিনা। তারা জানায় না। বিপক্ষ লয়ার 4 জনকে পুলিশ কাস্টাডি থেকে বাইরে রাখতে বলে। জানায় তারা 4 জন গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিল, কিন্তু তাদের গাড়ি কয়েকজন মিলে ডাকাতি করে। কিন্তু জাস্ট 4 জনকে প্রাথমিক পর্যায়ে পুলিশ কাস্টাডিতেই রাখে। সেই লয়ারের কাছে চলে আসে দীপরাজ নামের একজন। সে এসে এই বিষয়টা দ্রুত সমাধান করতে বলে, কারণ গাড়িটা তার, আর এই কেসটায় তার নিজের ছেলে জড়িত, আর তার বাড়িতে কিনা বিয়ের জোরদৌড় চলছে। সে যেন খুব দ্রুত কেসটা সলভ করে ফেলে। অন্যদিকে ভিনা এবং পারিমার সাথে সরাসরি দেখা করে। পারিমার সাথে দেখা করে ধ্রুবের কাছে আসলে ধ্রুব জিজ্ঞেস করে, মাকে হাসপাতালে যে নিয়ে এসেছিল সে কি টাকা নিয়েছে? বাবা জানায় না তো। এইটা শুনে ধ্রুব বলে, লোকটা তাহলে আসলেই ভালো মানুষ। বাবা তখন বলে, আমাদের আশেপাশে সবাই ভালো মানুষ। ধ্রুব বলতে থাকে, সত্যিই কি সবাই ভালো? ভিনা এবার বলে যে না, সবাই তো ভালো নয়। তখন ধ্রুব আবার বলতে থাকে, ওরা মায়ের সাথে এমনটা কেন করলো? ধ্রুবের থেকে এই কথাটা শুনে যেন একদম চমকে ওঠে ভিনায়। ধ্রুব জানায় সানা আন্টি তাকে সব বলেছে। কি বলেছে ওকে সেইটা আবার ভিনয় জানতে চাইলে ধ্রুব বলে এটা সিক্রেট। তখন ভিনয় বলে যেহেতু এটা সিক্রেট সেহেতু সিক্রেটই থাক, তুমি কাউকে বলো না যেন। আবার হাসপাতালে বসেছিল কার্তিক। তার পরপরই দেখা যায় ডাক্তার বাসু নামের একজন সাইকোলজিস্ট ওকে হাসপাতালে যেতে বারণ করে, কারণ এতে করে তার অতীতের কথা মনে পড়ে যেতে পারে। তখন একজন নার্স কার্তিককে বলে, আপনাদের পেশেন্টটার বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, ফ্যামিলির কেউ সাথে থাকলে ভালো হতো। কার্তিক এসে ওর পাশে বসলে পারিমা মনে করে যে ভিনা এসেছে, এর জন্য ওর হাতটা ধরে খানিকটা শান্ত হয়। ওখানে অনেকক্ষণ বসে থাকে কার্তিক। তারপর চলে আসে বাইরে এবং ওর ওয়াইফ কাভেরির ফোনটায় কিছু ভয়েস টেক্সট দেখতে থাকে। সেখানে কাবেরী বলছিল, ডাক্তার বলেছে আমার আর বেশি সময় নেই, তবে আমার তো তোমার সাথে কথা আছে, কিন্তু আমি খুব ভালো করেই জানি তুমি আসবে না, তোমার কাছে সময়ই নেই আমার জন্য। এইসব টেক্সট মেসেজগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে যায় কার্তিক। তারপর রাস্তায় আসলে আমাদেরকে দেখানো হয় কার্তিকের ওয়াইফ কাবেরীর মৃত্যুর কারণ। কাবেরী জেব্রা ক্রসিংদের রাস্তা পার হচ্ছিল, এমন সময় একটা নাম্বার প্লেটহীন গাড়ি এসে ধাক্কা দেয় ওকে। এই অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজটা কার্তিককে তিলে তিলে শেষ করছে। এই সিসিটিভি ফুটেজটা নিয়ে কার্তিক চলে আসে ডাক্তার বাসুর কাছে। তার কাছে সে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছে। ডাক্তার কার্তিককে বলে, এসব নিয়ে আর ভেবো না, গাড়িতে নাম্বার প্লেট ছিল না, তাই কাউকেই ধরা যায়নি, এখন কি করা যাবে বলো? কার্তিক তারপরে অনেক পাগলামি করছিল, এর জন্য বাসু সব ডকুমেন্ট নিয়ে পুড়িয়ে ফেলে। তারপর আগুনের মধ্যে থেকে আবারও সেই ডকুমেন্টসগুলো তুলে নেয় কার্তিক। পরদিন সকালবেলাতে সেই 4 সাসপেক্টকে কোর্টে উপস্থিত করার জন্য প্রস্তুত করা হয়। 4 জনকে মুখ ঢেকে কোর্টে হাজির করার জন্য প্রস্তুত নিতে থাকে। তখন কার্তিক চলে আসে তার ওয়াইফ কাভেরির চেম্বারে। আসলে কাভেরিও লয়ার ছিল, আর কাভেরির সহকারী ছিল হচ্ছে রাভি। এখন কাভেরি বেঁচে না থাকলেও রাভি সেই চেম্বারটাতেই বসে, আর পারিমার কেসটা সরকারি লয়ার হিসেবে সেই দেখবে। কার্তিক রাভির কাছে এসে বলে, ভিনায়ার আমি একসঙ্গেই কাজ করি, তো তুমি কেসটা একটু ভালোভাবে দেখো। একটু পরে ওই 4 সাসপেক্টকে জজের সামনে উপস্থিত করা হয়। ধ্রুব ওই 4 জনকে দেখার পরে বাবাকে বলে, এরা 4 জনই কি মায়ের সাথে এরকম খারাপ কাজ করেছে? তখন ভিনায় ধ্রুবকে চুপ থাকতে বলে। জাজ পারিমার কেস কার্যক্রম শুরু করলে বিপক্ষ তথা রেপিস্টদের লয়ার জানায়,
চারজন গাড়িটা নিয়ে একটা বিয়ে বাড়িতে যাচ্ছিল। কয়েকজন পিস্তল দেখে তাদের থেকে গাড়িটা ছিনিয়ে নেয়। এই গাড়ির চুরির উপর একটা কেসও করা আছে, সেইটার রিপোর্টও আবার সাবমিট করে আর জানাই চারজনই নির্দোষ, এদেরকে ফাঁসানো হচ্ছে। তখন রাভি আবার প্রশ্ন তোলে, কোথায় চুরি হয়েছে গাড়ি, সেটার লোকেশন কি আছে? তখনই পুলিশ ফরেন্সিক রিপোর্ট নিয়ে চলে আসে, সেটা দেখে জাজ এবং রাভিকে বলে ওদের চারজনের মধ্যে কারোর সাথে তো ডিএনএ ম্যাচ করেনি। রাভি অন্য ল্যাবে আবারও ডিএনএ ম্যাচ করার সুপারিশ করলে বিপক্ষ উকিল বাধা দেয়, তবে জাজ সেটার অনুমতি দেয়। কিন্তু রাভির মাথা খেলে না কিভাবে ডিএনএ ম্যাচ হলো না। ধ্রুবকে তখন দেখা যায় একা একাই আদালতের মধ্যে চক্কর কাটছিল। এই ব্যাপারটা দেখে রাভির এক সহকারী এসে ভিনয়ের কাছে বলে, বাচ্চাকে এভাবে কোর্টে আনবেন না। ভিনয় বলে, কোথায় বাচ্চা, আমি তো কোনো বাচ্চা দেখছি না। সে ধীরে ধীরে বড় হচ্ছে। কার্তিক আবার আদালত চক্করেই বলে, কারো কারো গাড়ির নাম্বার প্লেট থাকে না, আবার কারো ডিএনএ ম্যাচ খায় না, এসব হচ্ছে এটা কি? সেদিন বিকেলবেলাতেই রাভি চলে আসে পারিমার সাথে দেখা করার জন্য। পারিমা তখন রাভিকে বলে, শুনেছি এসব কেস সমাধান হতে অনেক সময় লাগে, আবার ভিকটিমরাও নাকি এতে ফেসে যায়। রাভি বলে, আরও কিছু হয়, কোটি কোটি টাকা দিয়েও এরকম কেস সেটেল হয়, কিন্তু তুমি তো এমন অফার পাওনি। আমি কোর্টে তোমার হয়ে লড়াই করব ঠিকই, কিন্তু কোর্টের বাইরে আমার হয়ে লড়াই করবে তুমি। তুমি একবার সুস্থ হয়ে যাও আর চারজনকে চিনতে পারো, তাহলে ডিএনএ এভিডেন্স কোনো কিছুই লাগবে না। পারিমা চারজনের কথা শুনে বলে, চারজন ছিল না তো 5 জন ছিল। যে ড্রাইভ করছিল সে বারবার সবাইকে নিষেধ করছিল। এখানে 5 জনের কথা আসায় অবাক হয়ে যায় রাভি, কারণ 4 জনের কথা সবসময় উল্লেখ করা হয়েছে। রাভি তখন জিজ্ঞেস করে, ড্রাইভারের নাম কি নিক্কা ছিল? পারিমা বলে, তা তো আমি বলতে পারবো না, তবে 2 জনের নাম শুনেছি। একজনের নাম সামির, সে সবার আগে চড়াও হয়েছিল আমার ওপর, আর একজন হচ্ছে হ্যারি। হ্যারিকে বলতে শুনেছিলাম সামির নাকি তার বন্ধু। সামিরের নাম আসায় আরও একবার অবাক হয়ে যায় রাভি, সামিরের নাম তো এই লিস্টেই নেই। এই সব কথাগুলো পুলিশকে জানানোর পরপরই ওদের 4 জনকে অনেক মারধর করতে থাকে, কিন্তু ওরা 4 জনই শুধু একটা কথাই বলছিল যে তারা কেউই সামির নামের কাউকে চেনে না। দ্বিতীয় দিনের কোর্ট কার্যক্রম শুরু হলে পুলিশ জজের কাছে ক্ষমা চায়, কারণ তারা 5 জনের বদলে 4 জনের নাম উল্লেখ করেছিল। বিপক্ষ উকিল আবার লয়ারকে বলে, আমার মক্কেলদের আসলে হেনস্থা করা হচ্ছে। এইটা বলার আবারও সাহস পায়, কারণ দ্বিতীয়বারও ডিএনএটা ম্যাচ করে না। কিন্তু রাভি আবারও কোর্টের কাছে সময় চায়, জানায় পারিমা সুস্থ হলে তার থেকে আরও কিছু জানা যাবে। এটা নিয়ে বিপক্ষ উকিল আবার প্রশ্ন তোলে, জানায় এরকম কেসে ভিকটিম সুস্থ হতে 1 মাস পর্যন্ত সময় লাগে। এভাবে আমার মক্কেলদের ঝুলিয়ে রাখতে তো পারি না, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো মান সম্মান আছে। রাভি তখন ফোকাস করতে বলে আরেকজনকে ধরার ব্যাপারে। এর জন্য জজের কাছে আরও 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি চায়, কিন্তু জজ রাভিকে বলে, তুমি তো সেরকম কিছুই শো করতে পারছো না। দ্বিতীয়বার অন্য আরেকটা ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট আনা হলো, সেখানেও তো ম্যাচ করলো না, তাহলে তোমার ওপরে কিভাবে ভরসা করি বলো? এরপর রাভি 7 দিনের জুডিশিয়াল কাস্টাডি চাইলেও সেটা দিতেও রাজি হয় না জজ। তখন রাভি বলে ওঠে, গাড়ি চুরির যে কেসটা অন্য একটা থানায় করা হয়েছে সেটার পেপারও তো এখানে ঠিকভাবে দেওয়া হয়নি। জজ এবার আগামী সোমবার সব পেপার নিয়ে কোর্টে আসতে বলে, তবে এই 4 জনকে আজকে বেল দিয়েই দেয়। কোর্ট কার্যক্রম শেষ হলে দীপরাজ ছেলে এবং ছেলের বন্ধুকে নিয়ে কোর্ট থেকে সোজা বাড়িতে আসে। বাড়িতে কিনা আবার চলছিল ওর মেয়ের বিয়ের উৎসব। দীপরাজ রুমে এসে রেগে গিয়ে বন্দুক বের করলে ঘরে আসে দীপরাজের ওয়াইফ। দীপরাজ তখন তার ওয়াইফকে বলে, আমার ছেলে নিক্কাকে বাঁচানোর জন্য কিনা আমার গাড়ি চুরির মিথ্যে গল্প বানাতে হচ্ছে, তোমার ছেলে ওই জঘন্য কাজটা কেমনে করতে পারলো? নিক্কা তখন বাবাকে বারবারই বলতে থাকে, বাবা আমি ওগুলো করিনি। তখন বাবা ওকে বলে, তুই কিছু না করলেও তুই গাড়ি তো চালিয়েছিলি। এভাবে ছেলের ওপরে দীপরাজ রেগে গেলে ওর ওয়াইফকে বলে, গাড়ি চুরির কেসটা যে সাজানো এটা দ্বিতীয়বারের জন্য আর মুখে আনবে না। মনে রেখো, আমি তোমাকে 15 বছর বয়সে বিয়ে করেছিলাম, আমি আমার সব কিছু হারিয়েছি, আর কিছু আমি হারাতে চাই না। বাড়িতে আমার মেয়ের বিয়ের উৎসব চলছে, তাই কোনো ঝামেলা আমি চাই না। যেভাবে সব কিছু হচ্ছে সেভাবে সব কিছু হতে দাও। এর মধ্যেই পারিমা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসলে তাকে অনেকেই দেখতে আসে। পারিমা শুধু ধ্রুবকে নিয়েই বসে থাকে। ভিনাইকে প্রতিবেশী একজন বলে তারা যেন গ্রামে ফিরে যায়। এখানে কতজনই বা কত কটু কথা বলছে ওদেরকে, কিন্তু ভিনয় একদমই এসব মাথাতে নেয় না। রাতে ভিনয় পারিমার পাশে এসে শুয়ে তার গায়ে হাত দিতেই পারিমা চমকে ওঠে। সে এখনও ট্রমার মধ্যেই আছে। সে ভিনয়কে বলে, আমি আবারও স্কুলে পড়াতে চাই। পরের দিন ভিনয় পারিমাকে নিয়ে চলে আসে স্কুলের প্রিন্সিপালের কাছে। পারিমা এরপর স্কুলের প্রিন্সিপালকে বলে, আমি পড়ানোর জন্য রেডি। প্রিন্সিপাল তখন বলে, এই স্কুল এখনও রেডি নয় তোমার জন্য। পারিমা তখন আশ্বস্ত করে শিক্ষার্থীরা কোনো কিছুই জানতে পারবে না।
আমি শুধুই পড়াইতে চাই। প্রিন্সিপাল বলে, সবাই সব কিছু জানে, দেখায় কিছু স্ক্রিনশটও। তারপর বলে, তোমার এই ঘটনা নিয়ে ক্লাস 9-এর ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপে গসিপ করে। শুধু তাই নয়, তারা ট্রলও করছে এবং মিম বানাচ্ছে। এরকম অনেকেই করছে। তাই তোমাকে এখনই স্কুলে পড়ানোর অনুমতি আমি দিতে পারবো না। তুমি রেডি হলেও এই স্কুল রেডি নয় তোমার জন্য। এখনকার ছেলে মেয়েদেরকে আমরা কোনোভাবেই সঠিক শিক্ষা দিতে পারছি না। এর জন্য আমি লজ্জিত। প্রিন্সিপালের মন অপরাধবোধ দেখালে পারিমাও চুপ হয়ে যায়। এরপর পারিমা ভয়েস আইডেন্টিফাই করতে থানাতে আসে। সাসপেক্টদেরকে পর্দার আড়ালে রাখা হয়। আর সেদিনের বলা সব সংলাপ পর্দার আড়াল থেকে শুনে পারিমা। শুনে সব তো মনে করে, কিন্তু কারো ভয় যে সে চিনতে পারে না। তাই রাভিকে সরি বলে পারিমা। কোর্টের দিন আসলে যেই থানাতে কেসটা করা হয়েছিল গাড়ি চুরির, সেই থানার ওসি হাজির হয়। জজ সহ রাভি ওসির কাছে সিসিটিভি ফুটেজ চাইলে ওসি বলে, যে সিসিটিভিটা দেখে সে ছুটিতে রয়েছে, আর তার পিসির পাসওয়ার্ড সেই জানে। এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় জজ। আর পরের বার সে যেন তার পেন ড্রাইভ সহই কোর্টে আসে এটাও জানিয়ে দেয়। কোর্টের কার্যক্রম শেষে কার্তিক রাফিকে বলে, এখানে আসলে কোনো কেসই সমাধান হয় না। যেমন আমারটাও হয়নি তেমন এটাও হবে না। রাতে ধ্রুব তার বাবাকে বলে, আমাদের আশেপাশের মানুষজন তো ভালো নয়, আমাকে একটা বন্দুক কিনে দিবে। ভিনায় তখন খেলনার একটা দোকানে নিয়ে গিয়ে ওকে একটা খেলনা পিস্তল কিনে দেয়। সেই রাতে একটা সাসপেক্ট তথা ধর্ষক তার গাড়িতে উঠলে পেছন থেকে তাকে একজন বন্দুক ধরে। তারপর নির্দিষ্ট একটা জায়গার দিকে ড্রাইভ করে নিয়ে এসে গাড়ি থামিয়ে আগে ধর্ষককে নামায়। তারপর পিস্তল ধরার লোকটিও ছাতা নিয়ে গাড়ি থেকে নামে, যেটা বা সিসিটিভি ফুটেজে ধরাও পড়ে। ছাতাওয়ালা লোকটি এরপর ধর্ষককে রেল লাইনের পাশে নিয়ে এসে দাঁড় করে গুলি করে মেরে ফেলে। রাতারাতি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। পরদিন সকালবেলাতেই অন্য একটা ধর্ষকের বোন চলে আসে তার ভাইয়ের কাছে আর জানায় হ্যারিকে তো মেরে ফেলা হয়েছে। এতে দেশবাসীও খুশি হয়। তখন বোন ওর ভাইয়ের হাতটা মাথায় রেখে বলে, তুই আমার মাথায় হাত রেখে বলতো, তুইও কি ওখানে ছিলি? কিন্তু ছেলেটা বোনের মাথায় হাত রেখে একদম চুপই হয়ে যায়। তখন বোনের আর বুঝতে বাকি থাকে না যে ওর ভাইও ছিল। ধর্ষক তখন ওর বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, জানায় আমার ভুল হয়ে গিয়েছে। বোনও তখন ওকে ধরেই কান্না করে। পুরো সোশ্যাল মিডিয়ায় ধর্ষকের মার্ডার আর প্রশংসায় ভাসে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডও শুরু হয়ে যায় যে এই ধর্ষকদের জম হয়ে এসেছে আমব্রেলা ম্যান। আমব্রেলা ম্যান নিয়ে একটা পেজও খোলা হয়। এর ফলোয়ার বাড়তে খুব একটা সময় লাগে না। দীপরাজ লয়ার তার ছেলেকে নিয়ে চলে আসে পুলিশের কাছে, চায় ওর কাছে সেফটি। কিন্তু পুলিশই জানিয়ে দেয়, হাইকোর্ট থেকে অনুমতি না নিয়ে আসা পর্যন্ত কোনো সেফটি আমরা দিতে পারবো না। মার্ডারারকে নিয়ে কার্তিকও প্রশংসা করে। তখন রাভি অবশ্যই এটার বিরোধিতা করে। সে বলে, যদি রেপিস্টদেরকে এভাবে মারাই হয় তাহলে আইন থাকবে না দেশে, বিচারও হবে না। কার্তিক বলে, সব রেপিস্টদের সঠিক বিচার তো আর হয় না। রাভি বলে, তা হয় না ঠিকই, কিন্তু এভাবে রেপিস্টদের মারলে তো রেপ আর বন্ধ হচ্ছে না। আর প্রতিশোধ হিসেবে যদি রেপিস্টদেরকে মারা হয় তাহলে ওরা তো রেপ করে প্রতিশোধ নিতে পারে। অন্যদিকে পারিমা ভিনাইকে বলে, রেপিস্ট মার্ডার হওয়াতে আমার খুশিই লাগছে, যদিও খুশি হওয়া উচিত নয়, কিন্তু তারপরে আমার খুশিই লাগছে। ভিনায় শুধু চুপচাপ পারিমার কথা শোনে। পরদিন কোর্ট কার্যক্রম শুরু হলে বিপক্ষ উকিল জজকে একটা ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় একজন আমব্রেলা নিয়ে একজনকে মার্ডার করছে। তাই এটাকে উৎসাহিত করতে নিষেধ করে, কিন্তু জজ এটাতে বেশি ফোকাস না দিয়ে সরাসরি কেসে চলে আসে। ওই থানার সিসিটিভি অপারেটরও চলে আসে এর মধ্যেই, কিন্তু জানায় যেদিন ওরা গাড়ি চুরির কেসটা নিয়ে এসেছিল সেদিন হঠাৎ করেই সার্ভারের সমস্যা হয়ে যায়, তাই ওই সময়ের ফুটেজটা রেকর্ড হয়নি। এইটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় জজ আর কেসটা ঝুলিয়ে দেয়। পরদিন থেকে রাভি আবার সঞ্জয়কে নিয়ে কেস ইনভেস্টিগেশনের নামে। সঞ্জয় রাভিকে নিয়ে আসে যেখানে ধর্ষকরা তাদের কাপড় পুড়িয়েছিল সেখানে। সঞ্জয় আরও বেশ কয়েকটি জায়গায় নিয়ে আসে। সেখানে একজন সম্ভাব্য প্রত্যক্ষদর্শীকে দেখিয়ে দিয়ে সঞ্জয় বলে, হয়তো সে দেখেছে ধর্ষকদের, কিন্তু আমাদের কিছুই বলেনি, তাই আমরা ওকে ফোর্স করিনি। এইটা শুনে রাভি সঞ্জয়কে বলে, পারিমা তো আমারও কেউ না তোমারও কেউ নয়, তাই আমাদের আর এত চিন্তা কিসের। মূলত সঞ্জয়কে এই কথাটি রাভি বলছিল উপহাস করার জন্য, কারণ সে লোকটিকে কেন ফোর্স করেনি। তার পরপরই রাভি চলে আসে তার অফিসে আর নিজে থেকে চলে আসে লাইভে। রেপিস্টদেরকে মার্ডার করার বিপক্ষে কথা বলে। কথা বলার সময় বিপক্ষ লয়ার চলে আসে রাভির চেম্বারে, এসে বলে, এই কেস নিয়ে আর কত ঘাটবে, আসো বসে আমরা সমাধান করি। তারপর বিপক্ষ লয়ারের সাথে চলে আসে সেদিন সন্ধ্যাবেলাতেই দীপরাজের বাড়িতে। দীপরাজ তখন রাভিকে বলে, আমার ছেলে তো কিছু করেনি, তাকে ছেড়ে দাও। রাভি বলে, সে কিছু না করুক, সে সঙ্গে তো ছিল এবং গাড়ি তো চালিয়েছিল।
আচ্ছা, ওকে সবার নামটা বলতে বলুন আপনি। যেহেতু সে কিছু করেনি তাই আমি তার সাজা 1.5 বছর পর্যন্ত করে দিতে পারবো। যদি এই ডিল ফাইনালটা করতে চান তাহলে বলেন। প্রথমে ছেলের ভবিষ্যতের কথা ভেবে দীপরাজ রাজি হতে চায় না, কিন্তু পরে রাজি হয়েই যায়। রাভি তখন নিক্কাকে জিজ্ঞেস করে সামিরকে কোথায় পাবো। নিক্কা তখন বলে সামিরকে আমিও সেভাবে চিনি না, সেদিনে ওকে প্রথম দেখেছিলাম, সে মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিল। তার পরপরই রাত্রেবেলাতে নিক্কা একটা জায়গায় চলে আসে। সেখানে দেখা যায় ছাতা নিয়ে কার্তিক চলে আসে। কার্তিক এসে নিক্কাকে ছুরিকাঘাত করে মুহূর্তেই সেখান থেকে চলে যায়। তার মানে ছাতা দিয়ে মুখ থেকে রেপিস্টদের আসলে মারছে কার্তিকই। নিক্কা মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই গিয়ে ওকে ধরে ফেলে। অন্যদিকে সঞ্জয়ের লোককে বেঁধে নিয়ে চলে আসে রাভির কাছে। তারপর বলে ওকে আমি অনেক মেরেছি, কিন্তু তারপরেও সে কিছু জানে না। আপনি দেখুন আপনি সত্যটা বের করতে পারেন কিনা। সঞ্জয় যে এরকম কিছু করবে রাভি সেটা বুঝতেই পারেনি, তাই সে লোকটিকে ছেড়ে দেয় আর দ্রুত এখান থেকে চলে যেতে বলে। পরের দিন রাভি একটা জিম সেন্টারে এসে টাকার বিনিময়ে একজনের ডিটেলস নেয়। রাভি জিম থেকে বের হওয়ার পরপরই ওকে ফলো করতে থাকে ডাক্তার বাসু। রাভি এতে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর ডাক্তার বাসু এসে ওর কাছে বলে ভয় পাওয়ার কিছু নেই, আমি একজন ডাক্তার। তারপর জানায় যে ছাতার পিছনে মার্ডার করছে সে আসলে চেহারা আড়াল করার জন্য এটা করছে। আর কার্তিক কিন্তু এখন অনেক অ্যাংরি। আগে তো কার্তিককে আমি সামলাতে পেরেছি, দেখো এখন তুমি ওকে সামলাতে পারো কি না। ডাক্তার বাসু এখানে রাভিকে ইনডিরেক্টলি বলে রেপিস্ট মার্ডারার হচ্ছে কার্তিকই। ডাক্তার বাসুর কাছে এসব কিছু শোনার পরে রাভি চলে আসে কার্তিকের কাছে। এখানে এসেই বলে আমব্রেলা ম্যান নামের পেজটার আইপি নাইজেরিয়ার, এর ফলোয়ারও অনেক। সবাই সেখানে রেপিস্টদেরকে মারতে বলে, যারা নাকি রেপিস্টদেরকে মারে তারা নাকি হিরো। আপনিও কি হিরো কার্তিক দা? আপনি পারিমার জন্য যেভাবে কোর্ট থেকে হাসপাতালে ঘুরছেন, কই কাভেরি ম্যামকে দেখতে তো একবারও হাসপাতালে আসেননি, তাহলে এখন আপনি এগুলো কেন করছেন? নিক্কা আর হ্যারিকে আপনি কেন মারলেন? নিক্কা তো সব কিছু বলতেও চেয়েছিল। কার্তিক ওর মুখে সব কিছু শোনার পরেও কিছুই বলে না। সেই একই সময়ে বালু নামের এক রেপিস্ট গার্লফ্রেন্ডের সাথে থাকলে এক সাতাম্যান এসে বালুকে না মেরে বালুর গার্লফ্রেন্ডকেই গুলি করে মেরে ফেলে। এই ব্যাপারটাতে অনেকটাই ভয় পেয়ে যায় বালু। তারপর পুলিশের কাছে গিয়ে বলে মারতে তো আমাকেই সে এসেছিল, কিন্তু মেরে ফেলেছে আমার গার্লফ্রেন্ডকে। এর মধ্যে রাভি খবর পায় সামিরের মেয়ে পারিমার স্কুলেই পড়ে, কিন্তু 2 সপ্তাহ ধরে সামিরের কোনো খোঁজ নেই। তারপর রাভি পারিমাকে নিয়ে চলে আসে সামিরের বাড়িতে, দেখা করে তার স্ত্রী এবং ওর মেয়ের সাথে। পরদিন সকালবেলাতেই সঞ্জয় সামিরকে ধরে ফেলে একটা জায়গা থেকে এবং থানায় নিয়ে আসে। এই ব্যাপারটাতে সঞ্জয়ের বস ওর ওপরে খুবই রেগে যায়, কারণ সঞ্জয় কাউকে কোনো কিছু আগে ইনফর্ম করেনি। সামির যখন ধরা পড়ে তখন রাভি আবার চলে আসে পারিমার কাছে আর বলে এবার কিন্তু তোমাকে কোর্টে যেতে হবে, একটু ঠিকঠাকভাবে তুমি সব কিছু বলো। পরের দিন কোর্টে নিজের মুখ ঢেকে জজের সামনে হাজির হয় পারিমা। বিপক্ষ উকিল তখন পারিমাকে জিজ্ঞেস করে ঘটনার দিনের কি সব কিছু তোমার মনে আছে? পারিমা জানায় আমি 6 বার স্টেটমেন্ট দিয়েছি, আমার সবই মনে আছে। বিপক্ষ উকিল শুরু থেকে ডিটেলসে সব কিছু বলতে বলে। পারিমা জানায় তারা প্রতিযোগিতায় নেমেছিল আর সর্বোচ্চ একজন 126টা পুশ আপ করেছিল। পারিমা এক্স্যাক্টলি 126টা পুশ আপের কথা বললে বিপক্ষ উকিল বলে আপনার তো দেখি স্পষ্ট মনে আছে। এখানে বিপক্ষ উকিল বারবার কোর্টে উপস্থাপন করতে চায় যে পারিমার সব মনেই আছে, আবার সে দেখেছেও, মানে ওর সম্মতি ছিল এতে হয়তো, তাহলে কেনই বা সে কাউকে চিনতে পারছে না। এমনকি তার স্টেটমেন্টে এমনটা ছিল যে টেনে হিসেবে তাকে তোলার সময় তার কাপড় চোপড় ছুলে বাইরে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ ওর অক্ষত কাপড় পেয়েছে। রাভি এসব ব্যাপার নিয়ে প্রশ্ন তোলে, তখন জজ রাভিকে থামিয়ে দেয়, বিপক্ষ উকিলকে বলতে দেয়। তখন বিপক্ষ উকিল পারিমাকে আরও বলে আপনি র্যাপিস্টদেরকে চিনলেনই না, কিন্তু 2 জন মার্ডার হয়ে গেল। পারিমা তখন বলে আমি তো নিজেকেও চিনতে পারছি না। এটা বলেই সে তার নিজের মুখোশটা খুলে ফেলে। তারপর বলে আমার মুখে দাগ কেটেছে, কিন্তু আমি আয়নার সামনে দাঁড়ালে আমি আর নিজেকেই চিনতে পারি না। পারিমা এই কথা বললে বিপক্ষ উকিল বলে আপনি হয়তো নিজেকে নাই চিনতে পারেন, এইটার সাথে তো কেসের কিছু যায় আসে না। পারিমা তখন বলে আসলে তো দোষ আমারই, আমি একজন টিচার, আমি স্কুলের প্রোগ্রাম শেষ করে একা বের হয়েছিলাম। এই সমাজে তো একা বের হওয়া নিষেধ, আমার আসলে ভুল হয়েছে। যে স্কুলের ছেলে মেয়েদেরকে আমি আমার সন্তান মনে করতাম, সেই স্কুলেরই ক্লাস 9-এর একটা ছেলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে সে কেন সেই রাতে থাকলো না ওখানে। এই হলো আমার অবস্থা। পারিমা এসব কিছু বলে ইমোশনাল হলেও বিপক্ষ উকিল সামান্য সিম্প্যাথি না দেখে আরও কটু কথা বলে ওকে। তার এসব কথা বলার মধ্য দিয়ে কোর্ট কার্যক্রম শেষ হয়। কোর্ট থেকে বের হলে রাভিকে এক সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করতে থাকে।
কারণ রাভি রেপিস্টদের মার্ডারের বিরুদ্ধে। রাভি তার গাড়িতে আসলে একটা লেখা দেখতে পায়, তাকে তার মন্তব্য থেকে দূরে থাকতে বলা হচ্ছে। পরের দিন রাভি কোর্টে আসলে একজন রাভির মুখে কালি ছুরি মেরে বলে আমব্রেলা ম্যান দীর্ঘজীবী হোক। সেটা আবার কাছে থেকে দেখে কার্তিক। রাভি নিজের মুখে কালি নিয়েই জজের কাছে উপস্থিত হয়। জজ রাভিকে কালি মুছতে বললে রাভি জানায় আমি এভাবেই ঠিক আছি। সাথে আরও বলে এটা যদি কালি না হয়ে অ্যাসিড হতো তাহলে ব্যাপারটা তো অন্য কিছু ঘটতো। এটা বলেই রাভি শুরু করে দেয় তার নিজের কথা বলা, আর বলে গাড়ি চুরির মামলাও হয়েছে, কিন্তু সেটার সিসিটিভি ফুটেজ নেই। ওদের গাড়ি চুরি হয়ে গেল, কিন্তু ওরা বন্ধুরা মিলে আবার বিয়েতেও গেল। ডিএনএ এভিডেন্স ম্যাচ খায়নি। অন্যদিকে ভিকটিমেও রেপিস্টদেরকে চিনতে পারছে না, তার মানে তো কেসটা ক্লোজড। কিন্তু কালকে যদি আবার 8 বছরের কোনো এক বাচ্চা আমার কাছে আর একই কেস নিয়ে চলে আসে, আর সেও যদি রেপিস্টদেরকে চিনতে না পারে, তাহলে কি এভাবেই কেসটা ক্লোজ করবেন? রাভি এরকম টাইপের প্রশ্ন করতে থাকলে বিপক্ষ উকিল বলে আপনি মূল টপিক নিয়ে কথা বলুন, এগুলো আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। এমনকি জজও ঠিক একই কথাই বলে। তখন রাভি শুরু করে দেয় ওর মূল পয়েন্ট। বন্ধুরা বিয়েতে গিয়েছে, সেটার ছবি আবার দেখায় জজকে। তারপর এক রেপিস্টের বোনকে উইটনেস বক্সে ডেকে জিজ্ঞেস করে আপনার ভাইয়ের কি এরকম শার্ট রয়েছে? বোন জানায় হ্যাঁ। পারিমা এবার সেই রেপিস্টের সোশ্যাল অ্যাকাউন্ট পেশ করে জজকে। সাথে বলে এই রেপিস্ট সবসময় পরে আসে টি শার্ট। এমনকি সোশ্যাল অ্যাকাউন্ট ছাড়া সে ওই বিয়েতে ওই দিন টি শার্ট পরেই গিয়েছিল। আচ্ছা, তাহলে ঘটনার দিনের বিয়েতে সে কেনই বা শার্ট পরে গেল? তখন বিপক্ষ উকিল বলে কাপড় নিয়ে তো আর্গুমেন্ট থাকতে পারে না। রাভি তখন বলে হ্যাঁ পারে না। এরপর উইটনেস বক্সে ডাকা হয় এক দোকানদারকে। ওকে জিজ্ঞেস করে সেদিন রাত 3টায় দীপরাজ কেন আপনাকে কল দিয়েছিল? লোকটি বলে এমনিতেই ঘুমের ঘরে ফোন দিয়েছিল, আমিও হাই হ্যালো বলে ফোনটা কেটে দিয়েছিলাম। রাভি এবার জিজ্ঞেস করে হাই হ্যালো কত সেকেন্ড ধরে বলেছেন? 30 সেকেন্ড, 40 সেকেন্ড নাকি 50 সেকেন্ড? ওর এই কথাগুলো শুনে চুপচাপ হয়ে যাবে লোকটি, কারণ সেই রাতে লোকটি দীপরাজের সাথে 4.5 মিনিটের মতো কথা বলেছিল, যেটার ডিটেলস আবার রাভি জজের কাছে পেশ করে। এরপর রাভি লোকটিকে জিজ্ঞেস করে আপনার দোকানে কেউ এরকম শার্ট রয়েছে? লোকটি আবারও চুপ হয়ে যায়। এরপর উইটনেস বক্সে ডাকা হয় হাসপাতালে, যার কাছে ডিএনএগুলো সংরক্ষিত থাকে। লোকটিকে জিজ্ঞেস করে যেই রুমে আপনি ডিএনএ রেখেছিলেন ওই রুমের চাবি কার কাছে থাকে? লোকটি তখন বলে কেন, আমার কাছেই। রাভি জিজ্ঞেস করে চাবি তো অন্য কারো কাছেও থাকতে পারে। লোকটি জানায় সচরাচর আমার কাছেই থাকে, কিন্তু বড় কেউ চাইলে চাবিটা নিয়ে রাখতে পারে। এই কথাগুলো দিয়ে রাভি আসলে জজকে বোঝাতে চাইছিল চাইলে ডিএনএ পরিবর্তন করা সম্ভব। এরপর রাভি ডাকে এসআই সঞ্জয়কে। সঞ্জয় উইটনেস বক্সে আসলে রাভি প্রথমে জিজ্ঞেস করে এই যে রেপিস্ট মার্ডার হচ্ছে, এতে আপনি কি মত দেন? সঞ্জয় জানায় না। এরপর রাভি জিজ্ঞেস করে ডিএনএ কি পরিবর্তন করা সম্ভব? সঞ্জয় জানায় হ্যাঁ তা সম্ভব। তাকে আরও জিজ্ঞেস করা হয় এই কেসে কেমনটা হতে পারে? সঞ্জয় বলে হ্যাঁ হতে পারে, এটা অসম্ভব কিছু তো নয়, তবে আমি এটা বলতে পারছি না যে এটাতে হয়েছে কিনা। তখনই বিপক্ষ লয়ার প্রশ্ন তুলে বলে ও তো তার নিজের 3টা কেসে এখনো সমাধান করতে পারেনি, আবার তার নামে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে, তার এমন মতামত দেওয়া মানায় না। সঞ্জয় বিপক্ষ লয়ারের কথা শুনে বলে হ্যাঁ আমি ঘুষ নেই, আমি যে ফ্ল্যাটটা করেছি সেটা আমার বেতনের টাকা দিয়ে করিনি, 50-60 হাজার টাকা ঘুষ আমি অনেকবারই নিয়েছি। আর একটা কথা বলি, গাড়িতে পাওয়া ডিএনএগুলো অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে অন্য কারো ডিএনএর সাথে ম্যাচিং করানো হয়, যার কারণে কখনোই ডিএনএটা আর ম্যাচ খাবে না। সঞ্জয়ের এই কথাটা বলার পরে কোর্টরুমের পুরো চিত্রই বদল হয়ে যায়। জজ তখন সঞ্জয়কে জিজ্ঞেস করে আগে কেন তুমি এটা জানালে না, আর এটার সাথে কে কে জড়িত? সঞ্জয় বলে কে কে জড়িত তা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা পরে জেনেছি। শুধু ডিএনএ নয়, এই সিস্টেমে অনেক কিছুই পরিবর্তন করা যায়। এটা শুনে জজ বলে আপনি যে অ্যালিগেশনটা দিচ্ছেন এটা কিন্তু বেশ সিরিয়াস একটা ইস্যু, এগুলো নিয়ে কি আপনার কাছে কোনো এভিডেন্স আছে? সঞ্জয় বলে যে না আমার কাছে কোনো এভিডেন্স তো নেই। রাভিও তাই জজকে বলে কোনো এভিডেন্স নেই, এখন আপনি যা বলবেন সেটাই। এখানেই শেষ হয় আজকের মতো কার্যক্রম। কোর্টের কার্যক্রম শেষে কার্তিক তার ওয়াইফকে মনে করতে থাকে। তারপর ডাক্তার বসুর চলন্ত গাড়িতে উঠে বলে রাভি তো আমাকে কিলার বা মনস্টার ভাবছে, কিন্তু আমার তো এখনো অনেক কাজ বাকি, এখন আমি কি করতে পারি বলেন? ডাক্তার বাসু বলে তুমি আসলে আর কাকে কাকে মারতে চাও? রেপিস্ট নাকি তোমার ওয়াইফের খুনিদের? নাকি তুমি তোমার ওয়াইফের সাথে সে সময় থাকতে পারোনি, এমনকি হাসপাতালে যেতেও পারোনি, এই জন্য নিজেকেই নিজে মারতে চাইছো? ডাক্তার বাসুর থেকে এসব কথা শোনার পরও কার্তিক কিছু না বলেই ওর গাড়ি থেকে নেমে যায়। পরের দিন আবারও কোর্ট কার্যক্রম শুরু হয়। তখন জজ আসার পরপরই খেয়াল করে দেখতে পায় পুরো কোর্টরুম একদম স্কুলের বাচ্চা দিয়ে ভর্তি।
তখন জাজ রাভিকে বলে, এদেরকে কেন নিয়ে এসেছো? তাদের উপরে তো প্রভাব পড়বে। রাভি জানায় তারাও আই উইটনেস, তাদেরও দরকার আছে এই কেসে। জজ তখন বিপক্ষ লয়ারকে জিজ্ঞেস করে যে আপনার কোনো সমস্যা নেই তো? তখন তিনি জানায় যে না, আমার কোনো সমস্যা নেই ম্যাম। এর পরপরই শুরু হয়ে যায় কোর্ট কার্যক্রম। এদিকে শুরু হয়ে যায় কোর্টের কার্যক্রম, আর অন্যদিকে থানায় চলে আসে কার্তিক, আর 2 রেপিস্টকে মারার দায় নিজের কাঁধে নিয়ে স্যারেন্ডার করে। এই ব্যাপারটা সেই কোর্টরুমে থাকা এক পুলিশ অফিসারকে জানানো হয়। তারপর ব্যাপারটা যখন আবার জজকে বলা হয়, তখন কার্তিককে এই কোর্টে আনার অনুমতি দেয়। এদিকে রাভি কোর্টে এবার প্রমাণ করতে থাকে গাড়ি আসলে চুরি হয়নি। এই জন্য দেখায় অন্য একটা সিসিটিভি ফুটেজ, যেখানে দুজনকে গাড়ি থেকে নামতে দেখা যায়, গাড়ি চুরির সময়কার পরের সময়কার। এটা উপস্থাপন করার পরে রাভি সবাইকে বলে সবার আগে সামির ঝাঁপিয়ে পড়েছিল ভিকটিমের ওপর। সামির ঘটনার দিন কি করেছিল সেটার একটা আই উইটনেস আছে, আর সেটা হলো সামিরের মেয়ে। তখন সামিরের মেয়ে কোর্টে বলতে শুরু করে, বাবা সেদিন বাড়ি এসে ছাদে কাপড়টা জ্বালিয়ে দেয়। যে কাপড়টা জ্বালিয়েছিল সেইটা ছিল সবচেয়ে ফেভারিট বাবার। আমি বাবার ঘাড়ে একটা আঘাতের চিহ্ন দেখতে পাই। জজ এসব শুনে বিপক্ষ লয়ারকে জিজ্ঞেস করে সে ক্রস করবে কিনা। বিপক্ষ লয়ার বলে হ্যাঁ, আমি ক্রস করতে চাই। অন্যদিকে কার্তিককে তখন কোর্টে নিয়ে আসার প্রসেসিং চলতে থাকে। এদিকে বিপক্ষ লয়ার সামিরের মেয়েকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি একজন রেপিস্ট? একজন ছোট বাচ্চাকে সবার সামনে এরকম প্রশ্ন করলে রাভি লয়ারকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিপক্ষ লয়ার বারবার জিজ্ঞেস করতে থাকে, তোমার বাবা কি রেপিস্ট? মেয়ে এক সময় বলে, এইটা আমি বলতে পারবো না, তবে আমার মাকে সে রেপ করেছিল। মেয়ের এই কথা শুনে পুরো কোর্টরুম যেন স্তব্ধ হয়ে যায়। বিপক্ষ লয়ারও শক্ট হয়ে যায়। জজ তখন রাভিকে তার শেষ কথা বলতে বললে রাভি জানায় 2 রেপিস্ট তো ইতিমধ্যে মারা গিয়েছে, বাকি 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড চাই। বিপক্ষ লয়ার বলে সায়েন্স থেকে যেটা আমরা পেয়েছি সেটা দেখলেই হয়। তখন জজ আবার রাভিকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি ন্যায় চাও সেটা তুমি কোর্টকে বলো। রাভি বলে 6 বছরের বাচ্চা পর্যন্ত সেফ না, কি আর ন্যায়ের কথা বলবো আমি এখানে। আমি আসলে এটাই চাই, রাতেও যেন নারীরা অবাধভাবে হাঁটাচলা করতে পারে। আসলে সেদিন পারিমার কিছুই হতো না যদি 13 বছর আগে সামির তার আগের কর্মকাণ্ডের জন্য সাড়া না পেত। সামির 13 বছর আগে যাকে রেপ করেছিল তার সাথে বিয়ে দিয়ে কিনা সেটেলমেন্ট করা হয়েছিল। যেই কষ্টটা আবার 13 বছর ধরে ভুগছিল কবিতা। শুধু তাই নয়, মেয়েকেও ডাকতে হয় বাবা। তাই বলবো এসব রেপিস্ট যেন ছাড়াই না পায়। যেদিন পারিমার সাথে ঘটনাটি ঘটেছিল সেদিন আরও 80 জন রেপ হয়েছিল। 76 জনের কেস এখনও চলমান। কয়েকজনের নাম উল্লেখ করে ইমোশনাল হয়ে যায় রাভি, কারণ ভিকটিম শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত। রাভির বলা শেষ হলে জজ বলে, গাড়ি চুরি হয়নি এটা প্রমাণিত। এই কেসে জড়িত পুলিশদের নিয়েও একটা ইনকোয়ারি বসানোর নির্দেশ দেওয়া হয়। 3 জন রেপিস্টকেই দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু ফয়সালা হবে আগামীকালকে। রাভি কোর্ট কার্যক্রম শেষে বাইরে আসতেই কার্তিককে কোর্টে আসতে দেখে, তাই ডাক দেয় কার্তিককে। ঠিক তখনই দীপরাজ তার পিস্তলটা নিয়ে এসে এলোপাথারি গুলি করতে থাকে কার্তিকের দিকে। একটা গুলি আবার গিয়ে লাগে কার্তিকের শরীরেও। এতে কার্তিক মাটিতে লুটিয়ে পড়ে। তখন রাভি চলে আসে কার্তিকের কাছে আর সবার থেকে হেল্প চায়। দীপরাজকেও ধরে ফেলা হয়। এদিকে কার্তিকের রক্তমাখা শরীর খুব কাছ থেকে দেখে ভিনায়, পারিমা আর ধ্রুব। রাভি কার্তিকের জন্য সাহায্য চাইতে থাকলে সবাই এসে ওকে সাহায্য করতে থাকে এবং হাসপাতালে নিয়ে চলে আসে। এরপর কেটে যায় অনেক দিন। দেখা যায় ভিনা এবং পারিমা তাদের আবারও সাধারণ জীবনে ফিরে গেছে। এখন ভিনায় তার কাজে যায় আর পারিমাও তার নিজের স্কুলে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।